আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অন পেজ এসইওর উপরে। গত লেকচারে আমরা কিওয়ার্ড রিসার্চের উপরে আলোচনা করেছি। কিওয়ার্ড রিসার্চটা কেন রিসার্চ করা হয়? একটা কিওয়ার্ড কেন রিসার্চ করে ক্লায়েন্ট, তাই না? স্বভাবতই প্রশ্ন আসে কেন রিসার্চ করে, এটা আমরা জানতে পেরেছি গত ক্লাসটাতে। আজকে আমরা অন পেজ এসইওর উপরে চেষ্টা করব একটা ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য, ঠিক আছে? তো প্রথমে আমরা কিবোর্ড লিখে সার্চ করি। এই কিবোর্ড এটা কি? এটা একটা কিওয়ার্ড, তাই না? এই কিবোর্ড লিখে যখন আমরা সার্চ করলাম তখন কি আসলো? এই দেখেন, কিবোর্ড জাতীয় যত পেজ আছে সমস্ত লিঙ্ক চলে আসছে, তাই না? তো আমরা এখানে কি কি জিনিস দেখতে পারতেছি? একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা কি? এটা হচ্ছে ইউআরএল। আমি আরো ক্লিয়ার করে দেখাচ্ছি। সাপোজ এটা আমরা একটা সাইটকে আমরা মার্ক করলাম, তো এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা কি? এটা হচ্ছে ইউআরএল। ইউআরএল, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে টাইটেল। এটা কি? এটা হচ্ছে টাইটেল। এটা হচ্ছে টাইটেল। আরেকটা কি দেখতে পাচ্ছি? আরেকটা যে সামান্য কিছু ডেসক্রিপশন। আশা করি দেখতে পাচ্ছি সবাই। এটা হচ্ছে মেটা টেক। এটাকে কি বলে? মেটা টেক বলে। তাহলে আমরা এখানে কয়টা জিনিস পেলাম? তিনটা জিনিস। একটা হচ্ছে ইউআরএল, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে মেটা টেক, ঠিক আছে? তো তাহলে আমরা অন পেজ এসইওতে এক নাম্বার হচ্ছে কি পেলাম? ইউআরএল। ইউআরএল, একটা জিনিস মনে রাখতে হবে, ইউআরএলটা হচ্ছে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা, ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। একটা ইউআরএল শুধুমাত্র একটা পেজের জন্যই হয়। যদি আমরা সাপোজ, ওটা আমি আবার এখানে ট্রাই করি। সাপোজ আমরা এটাতে ক্লিক করি, হ্যাঁ? ক্লিক করলে কি হয়? এই দেখেন, এই যে একটা ইউআরএল আসছে, কেমন? আমি যদি আবার এটাতে যাই, দেখেন এই যে ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ইউআরএলটা প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা হয়ে থাকে, কেমন? তো একটা জিনিস মনে রাখতে হবে, ইউআরএল সর্বোচ্চ 70 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে, ঠিক আছে? 70 অথবা 75। 75 ক্যারেক্টার। আশা করি ক্যারেক্টার কিন্তু আমরা জানি সবাই। আমি গত ক্লাসে আলোচনা করেছি ক্যারেক্টার মানে কি। ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র, তাই না? এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার প্রত্যেকটা লেটার হচ্ছে এক একটা চরিত্র, ঠিক আছে? এটা একটা ক্যারেক্টার, ইউ একটা ক্যারেক্টার, আর একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার।
এখানে তাহলে 3টা ক্যারেক্টার। আশা করি ক্যারেক্টারটা বুঝতে পেরেছেন, তাই না? তো ইউআরএলটা অবশ্যই 75 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে। দেন আমরা 2 নাম্বারটা কি পেলাম? 2 নাম্বারটা পেলাম টাইটেল। এটা কি? এটাকে টাইটেল বলে। টাইটেলটা হচ্ছে, এটা দেখলেই সহজেই বোঝা যায়, টাইটেলটা হচ্ছে একটা বড় করে হেডিং থাকবে, যেইটার উপরে বেস করেই ওই কন্টেন্টটা তৈরি করা হয়, তাই না? যেটার উপরে বেস করেই কন্টেন্টটা তৈরি করা হয়, এটা হচ্ছে কি? এটা হচ্ছে টাইটেল। এবং টাইটেলটা হচ্ছে সবচেয়ে বড় থাকবে, তাই না? যেমন এই যে আমরা এখানে কি দেখলাম, এটা কি সবচেয়ে বড়, তাই না? এটা সবচেয়ে বড় ফন্টের। এই দেখছেন, প্রত্যেকটা টাইটেল সবচেয়ে বড়, তাই না? এই দেখেন, তাহলে টাইটেলটা হচ্ছে বড় থাকবে এবং এটার পরিধি হবে কত? 60 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এখানে কথা আছে যে 60 ক্যারেক্টার কেন থাকবে, তাই না? 60 ক্যারেক্টার থাকবে এই জন্য, 60 ক্যারেক্টার হচ্ছে এই জন্য, যদি 60 ক্যারেক্টারের বেশি হয়, এই যে সাপোজ দেখেন, এটা অনেক বড় একটা, এটা অনেক বড় হওয়াতে কি হয়েছে, এই টাইটেলটা পুরোটা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? এই যে ডট ডট চলে আসছে, ঠিক আছে? এই জন্য টাইটেলটা যত স্মার্ট হয়, 60 ক্যারেক্টারের ভিতরে যদি হয় তাহলে এটা অনেক স্মার্ট থাকবে। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? দেন এই যে প্রত্যেকটা জিনিসের আমরা কি দেখলাম, ধরেন এই আমরা এটাতে যাই, এই সাইডটাতে ঢুকি, এটাতে ঢোকার পরে কি হচ্ছে, এই দেখেন এটা সম্পর্কে কত কিছু চলে আসছে, অ্যাবাউট, ফিচার, আপডেট, ঠিক আছে? এই যে ডেটা সেফটি, অনেক কিছু আসছে না? এই যে রেটিং অ্যান্ড রিভিউ, এই যে এইগুলা, এগুলা কি? এই যে এইগুলা, এগুলা, এই যে এইগুলা, এগুলা, এই যে এইগুলা অ্যাবাউট, এগুলো হচ্ছে হেডিং। এগুলাকে কি বলে? এগুলো হচ্ছে হেডিং। আর হেডিংটা হয় নর্মালি আপনার H1 থেকে H6 পর্যন্ত। অবশ্যই এটা ডিপেন্ড করবে ইম্পর্টেন্সির উপরে। অবশ্যই এটা কি ইম্পর্টেন্টের উপরে ডিপেন্ড করবে। ইম্পর্টেন্ট উপরে ডিপেন্ড করবে মানে, মানে হচ্ছে আপনারা এই যে দেখতে পারতেছেন অ্যাবাউট দিস অ্যাপ, এটার গুরুত্বটা একটু বেশি, এই জন্য এটাকে মানে হেডিং 1-এ রাখা হয়েছে। এই যে ফিচার, এটার গুরুত্বটা একটু কম, এই জন্য কি হয়েছে, এটার চাইতে এটা একটু ছোট করে লেখা হয়েছে, ঠিক আছে? এটা দেখেন একটু ছোট করে লেখা হয়েছে, হ্যাঁ? তো এইটাই আপনার গুরুত্বের উপরে ডিপেন্ড করে নর্মালি হেডিংগুলো সাজানো হয়। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই হেডিংগুলো থাকবে হেডিং 1-এ। হেডিং জিনিসটা তো বুঝেন, তাই না? হেডিং এখানে কি আছে কিনা আমি দেখিনি। এই যে দেখছেন হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এরকম। তারপরে হচ্ছে আমরা কি দেখতে পেলাম, আমরা যেটা দেখতে পেলাম এটা হচ্ছে মেটা টেক, তাই না?
মেটাটেক। এই যে আমরা মেটাটেকটা দেখতে পেলাম, মেটাটেকটা কোথায় আমরা আবার একটু দেখে আসি। এই যে কিবোর্ডটা, রিদমিক কিবোর্ড, এই অ্যাপটা সম্পর্কে ছোট করে বর্ণনা দেওয়া আছে, এটার পরিচিতি, সেটাই হচ্ছে মেটাটেক। তবে মনে রাখতে হবে মেটাটেকের পরিধি এটা আপনার 150 ওয়ার্ডের ভিতরে হতে হবে। হ্যাঁ, 150 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। এটা আবার বেশি বড় হয়ে গেলে হবে না, 150 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইউআরএল, টাইটেল, হেডিং, মেটাটেগ, বডি মানে কন্টেন্ট যেটাকে বলে, প্রত্যেকটা জিনিসের ভিতরে অবশ্যই কি থাকতে হবে, আমাদের টার্গেট কিওয়ার্ডটা থাকতে হবে। সোজা কথা, আমরা যেই কিওয়ার্ডটা রিসার্চ করতেছি সেই কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, যেমন এই যে কিওয়ার্ড এই দেখেন এখানে কিওয়ার্ড আছে, এই দেখেন ইউআরএল ভিতরে কিওয়ার্ড আছে, এই দেখেন মেটা ট্যাগের ভিতরে এই যে কিওয়ার্ড আছে। আমি কি বুঝাইতে পারলাম? তো প্রত্যেকটা সব কিছুর ভিতরে কি থাকতে হবে, অবশ্যই আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে, মেইন কিওয়ার্ডটা থাকতে হবে। ঠিক আছে, মেটা ট্যাগ। আশা করি এই চারটা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, তারপর এখানে একটা জিনিস না বললেই নয়, ফার্স্ট 10% of content, সরি 100 না, এটা হচ্ছে 10%। ফার্স্ট 10% অফ কন্টেন্টের ভিতরে অবশ্যই কিওয়ার্ডটা রাখতে হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ গুগল দেখবে যেই কন্টেন্টে প্রথম 10%-এর ভিতরে যেই কিওয়ার্ডটা রিসার্চ করতেছে, সেই কিওয়ার্ডটা, টার্গেটেড কিওয়ার্ডটা আপনার কন্টেন্টের প্রথম 10%, ফার্স্ট 10% বিগিনিং অফ কন্টেন্টে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা আছে। তো বিগিনিং 10%-এর ভিতরে যদি কিওয়ার্ড রিসার্চটা, যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকে, তাহলে গুগল সেটাকে ভালো কন্টেন্ট হিসেবে কাউন্ট করে। দেন হচ্ছে কন্টেন্টটা মূলত 700+ ক্যারেক্টারের হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যদি 700 ক্যারেক্টারের নিচে কন্টেন্ট দেয়, সাপোজ 500, 650 ক্যারেক্টারের আপনার কন্টেন্ট দেয়, সেক্ষেত্রে আপনার কিছুই করা থাকবে না, কারণ ক্লায়েন্ট যা দিবে তার বাইরে কোনো কিছু করার ক্ষমতা আপনার থাকবে না। ক্লায়েন্ট যেটাকে এডিট করতে বলবে, শুধুমাত্র আপনি সেটার উপরেই কাজ করতে পারবেন। যা বলবে সেটাকে বেস করেই আপনাকে কাজ করতে হবে। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কন্টেন্ট যদি 700-এর নিচে হয়, তাহলে দেখা গেছে গুগল সেটাকে ভালো কন্টেন্ট হিসেবে কাউন্ট করে না, সেখানে আপনার লাল দাগ থেকে যাবে। তো এটাও আমরা পরবর্তীতে আসবো ইনশাআল্লাহ। অ্যাড ইমেজ উইথ অল্টারনেটিভ টেক্সট। অ্যাড ইমেজ উইথ অল্টারনেটিভ টেক্সটটা মানে হচ্ছে, এই যে সাপোজ আমি কিবোর্ড দিয়ে সার্চ করেছি, কিবোর্ড এই যে দেখেন ইমেজ অ্যাড করা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা আপনার সাপোজ এখানে ঢুকি, এখানে ক্লিক করার পরে এই যে আমাদের যে এই লিঙ্কে যে আমরা ঢুকলাম, এখানে প্রবেশ করার পরে এই যে দেখেন প্রত্যেকটাতে কি আছে,
প্রত্যেকটাতে আপনার কিবোর্ড ইমেজটা দেওয়া আছে। তো আমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারি এটা আসলে কি, এটা হচ্ছে একটা কিবোর্ড, তাই না? আমাদের ভিতরে পড়া দরকার আছে? পড়া দরকার নাই। ইমেজটা দেখে আমরা সহজেই বুঝতে পারবো এটা আসলে একটা কিবোর্ড, তাই না? এই পেজটা আসলে কিসের? এই সাইডটা হচ্ছে একটা কিবোর্ডের সাইড। তো এই জন্য ইমেজটা অ্যাড করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে, আমি এখানে কিবোর্ড দিয়ে সার্চ করেছি, সবগুলা কিবোর্ড চলে আসছে, তাই না? এখানে কিন্তু পিসিও আসে নাই, মাউস আসে নাই, কিংবা আদার্স কোনো ম্যাটেরিয়ালস আসে নাই। সাপোজ আমি রেড পাঞ্জাবি দিয়ে সার্চ করেছি, এখানে দেখেন সব লাল পাঞ্জাবি চলে আসছে, তাই না? এখানে কিন্তু ব্ল্যাক পাঞ্জাবি আসে না, হোয়াইট পাঞ্জাবি কিংবা অন্য কালারের পাঞ্জাবি আসে নাই। কেন? কারণটা হচ্ছে ইমেজের ভিতরে অল্টারনেটিভ টেক্সট করা আছে। ওই টেক্সট দেখে যখন ওই লিঙ্কের ভিতরে টেক্সটটা থাকে, রেড পাঞ্জাবি এটা থাকবে, ওটা দেখেই আসলে গুগল কাউন্ট করে যে হ্যাঁ এটা হচ্ছে রেড পাঞ্জাবি। গুগল কি চিনতে পারে যে এটা লাল কালার, না এটা সাদা কালার, না এটা বেগুনি কালার? গুগল কি কালার বুঝতে পারে, না কালার কোনো ছবি বুঝতে পারে? গুগল কোনো ছবি বুঝতে পারে না, তাই না? এটা যে কিবোর্ড, এটা গুগল কিভাবে বুঝতে পারছে? বিকজ এখানে যে অল্টারনেটিভ টেক্সট আছে ওখানে কিবোর্ড লেখা আছে, ওই কিবোর্ডটাকেই গুগল কাউন্ট করেছে। তো ইমেজটা অ্যাড করতে হবে, দেন হচ্ছে আপনার কিওয়ার্ড ডেনসিটি। সরি, 1.5 থেকে 2। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে আপনার ঘনত্ব। আপনি যে কন্টেন্টটা তৈরি করেছেন, এই কন্টেন্টটার ভেতরে 1.5 থেকে 2 1.5 থেকে 2 মানে হচ্ছে 100টা ওয়ার্ড, 100টা ওয়ার্ড থাকলে আপনার 2টা ওয়ার্ড থাকবে টার্গেটেড কিওয়ার্ড। 100 ক্যারেক্টার থাকলে 100 ক্যারেক্টারের ভিতরে 2টা ক্যারেক্টার থাকবে আপনার কি, টার্গেটেড কিওয়ার্ড। বোঝা গেছে? তো এই জন্য বলা হয়েছে কিওয়ার্ডের ডেনসিটি, মানে কিওয়ার্ডের ঘনত্বটা হবে অবশ্যই 1.5 থেকে 2 এর নিচে হলে হবে না, ঠিক আছে? যদি আপনার 100তে একটা কিওয়ার্ড ইউজ করেন, তাহলে সেটা আসলে গুগল ভালো পেজ হিসেবে কাউন্ট করবে না। সাপোজ ধরেন আমরা যখন কোনো চা খাই কিংবা এরকম কোনো কিছু খাই, তো সেটাতে কি করি, চায়ের পাতি যদি হালকা হয়ে যায়, কম হয়ে যায়, তাহলে সেটা হালকা হয়ে যায় না? সেটা কি ভালো লাগে? ভালো লাগে না। তো সে পরিমাণ আছে, যে ওই ঠিক পরিমাণ মতো চা পাতি যদি আপনি ইউজ করেন, তো ওই চাটার যে টেস্ট হবে, আপনার যদি কম কিংবা অনেক বেশি ইউজ করেন, সেই চায়ের টেস্ট ফ্লেভারটা সেরকম পাওয়া যাবে না, তাই না? তো একই আপনার যখন একটা কন্টেন্ট আপনি ক্রিয়েট করবেন, ওই কন্টেন্টের ভিতরে অবশ্যই এই ডেনসিটিটা আপনার মাথায় রাখতে হবে। এবার আমরা দেখব কিওয়ার্ড অন পেজের। আমরা 8টা জিনিস নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা আরও বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব নেক্সট ক্লাসে। ইউআরএল, টাইটেল, তারপরে হেড 1 to 6, যেটা হচ্ছে আপনার ডিপেন্ড অন ইম্পর্টেন্সির উপরে, যেটা আপনার কাউন্ট হবে। ইম্পর্টেন্ট যদি অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে তাহলে হেডিং 1 হবে। দেন মেটাটেগ, সেটা বলা হয়েছে মেটাটেগটা অবশ্যই 150 থেকে 160 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে। তারপরে প্রথম 10% কন্টেন্টের ভিতরে আপনার অবশ্যই টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হবে। দেন কন্টেন্টটা আদর্শ কন্টেন্ট হচ্ছে মিনিমাম 700 ক্যারেক্টার। তারপরে হচ্ছে একটা ইমেজ অ্যাড করতে হবে, অবশ্যই ইমেজ অ্যাড করতে হবে। ভালো কন্টেন্ট হতে হলে অবশ্যই সেটা রিলেটিভ ইমেজ অ্যাড করতে হবে। দেন হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি, ডেনসিটিটাও বলছি। এবার আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস সম্পর্কে আলোচনা করব।
আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস সম্পর্কে আলোচনা করব। তো ওয়ার্ডপ্রেস সিএমএসটা হচ্ছে আপনার এমন একটা সাইট যেখানে আপনার এই ওয়ার্ডপ্রেস সিএমএসটা যদি আপনার সিএমএস এর কাজটা যদি আপনি পারেন, তাহলে পৃথিবীর যে কোনো সিএমএস এর কাজ আপনি পারবেন। কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলোই ওয়ার্ডপ্রেসে কন্টেন্ট ক্রিয়েট করে থাকে। তো ওয়ার্ডপ্রেস সিএমএস এর জন্য আপনার যে ক্লাসিক এডিটরটা অ্যাড করতে হবে। এখানে আপনার দুইটা প্লাগইন ইনস্টল করতে হবে। এক নাম্বারটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ প্লাগইন র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা আসলে স্কোর শো করে, ঠিক আছে? স্কোর শো করে। এই স্কোরটা হচ্ছে আপনার যখন আপনার স্কোরটা কি করবে, 80+ হয়ে যাবে। সরি, তো যখন আপনার স্কোরটা 80+ হয়ে যাবে, তখন বোঝা যাবে আপনার সাইটটা ঠিক আছে। 80+ এর নিচে থাকলে সেটা আপনার প্রবলেম আছে। দেন 2 নাম্বারটা হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইন। ইয়োস্ট এসইও প্লাগইনটা হচ্ছে আপনার কালারটা গ্রিন হয়ে যাবে। কালারটা কি হবে? গ্রিন হয়ে যাবে। যদি সব ঠিক থাকে তাহলে কালারটা আপনার গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? ইয়োস্ট এসইও প্লাগইনের যদি কালারটা ঠিক থাকে তাহলে কি হয়ে যাবে? কালারটা গ্রিন হয়ে যাবে। আর র্যাঙ্ক ম্যাথ শো করে আপনার স্কোরটা। আপনি যত কারেকশন করবেন তত আপনার স্কোরটা বাড়তে থাকবে। মিনিমাম 80% হয়ে গেলে তখন বোঝা যায় এটা একটা ভালো পেজ, ভালো সাইট। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আরো ডিটেলস প্র্যাকটিক্যালি এক্সাম্পল সহ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।